একটা খুব ইন্টারেস্টিং জিনিস পড়ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যখন গৃহস্থের বাড়িতে একটা মৃত্যু হয়, তখন ব্রাহ্মণরা প্রেতখণ্ড বা প্রেতকাণ্ড থেকে গরুর পুরাণের এই অংশটা পাঠ করে। অতএব গরুর পুরাণ থেকে আমরা জানতে পারি যে মৃত্যুর পরে কি হয়। আচ্ছা, জানা যায় মানে ইটস নট অ্যাবসলিউট ট্রুথ। এটা ওয়ার্ল্ডের বিভিন্ন মিথোলজিতে হোয়াট হ্যাপেন্স আফটার ডেথ হ্যাজ বিন ডিসক্রাইব ডিফারেন্টলি। তাহলে আমাদের হিন্দুইজমে সেটা কীভাবে ব্যাখ্যা করা আছে, তার ডিটেলসটা আমরা খুব ডিটেলে আমরা গরুর পুরাণ থেকে পাই। তো যে বইটা আমি পড়ছিলাম সেটা হচ্ছে টিবেটান বুক অফ দ্য ডেড। তো তিব্বতের মানুষরা যে তান্ত্রিক বা ফোকলোর আছে, যেখানে জার্নি অফ দ্য ডেড এটাকে ম্যাপ করা রয়েছে, সেইটা ওই টিবেটান বুক অফ দ্য ডেডে বলা রয়েছে। যেখানে ভাজরায়ান মাস্টার যিনি ছিলেন, আপনারা যখনই ভুটান, নেপাল, তিবেটে বেড়াতে যান, যার গোল্ডেন বিশাল আকৃতির মূর্তি দেখতে পান মোনাস্ট্রিগুলোতে, তিনি হচ্ছেন দ্য গুরু পদ্মসম্ভবা বা গুরু রিনপোচে। তো তার ব্যাখ্যা করা পুরো যে ব্যাপারটা, যে স্টেপিং স্টোন, একদম ডেথ টু রিবার্থ, সেই পুরো ঘটনাটা বিবৃত করা রয়েছে এই টিবেটান বুক অফ দ্য ডেড। তো এটা পড়তে পড়তে মনে হলো যে গরুর পুরাণেও এক্স্যাক্টলি আমাদের এই প্রসেসটা বলা রয়েছে। তো গরুর পুরাণেই কেন? গরুর ভীষণ তার উইজডম নিয়ে কোনো প্রশ্ন চলে না। তার এবং তার মানে গরুর যে এই মর্তে চলে এসে আমাদেরকে এনলাইটেন করেছেন যে কীভাবে পুরো ব্যাপারটা হয়েছে, কেন গরুর পুরাণ, এটা বলতে গেলে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস বলতে হয়। 3000 বছর আগে যখন ভেদিক পিরিয়ড চলছে, যখন যজ্ঞ হচ্ছে, মন্ত্রোচ্চারণ হচ্ছে, তখন ভাবা হয় এই মন্ত্রটা ফ্যালকন পাখির মতো দুই ডানা প্রসারিত করে সেটা আকাশের দিকে উড়ে যাচ্ছে। তারপরে আসে পৌরাণিক যুগ। এই পুরাণিক পিরিয়ডে যখন গরুর, হ্যাঁ, এই ধরুন 1500 বছর আগে, সেই পুরাণিক পিরিয়ডে গরুরকে কল্পনা করা হচ্ছে গরুর পাখির মতো, অনেকটা ঈগলের পাখির মতো, দুই ডানা প্রসারিত করে সে হয়ে যাচ্ছে বিষ্ণুর বাহন। এবার দ্য স্টোরি বিহাইন্ড ইট, গরুর ছিল কশ্যপ ঋষি। কশ্যপ ঋষির আর বিনতার পুত্র। বিনতা আর কদ্রু, এরা দুজন ছিলেন দক্ষ, এই যে দক্ষ প্রজাপতি ছিল, সেই দক্ষ প্রজাপতির বিনতার কদ্রু হচ্ছে তাদের দুই মেয়ে। এই বিনতার কদ্রুর সাথে কশ্যপের বিয়ে হয়, ঋষি কশ্যপের। কশ্যপ ছিল ব্রহ্মার মনস্পুত্র। ব্রহ্মা যে হচ্ছে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান, পিতামহ, সব জীব তার থেকেই তৈরি। কদ্রু বর চাইল যে আমার অ্যাজ মেনি অ্যাজ চিলড্রেন যেন হয়, প্রচুর আমার চিলড্রেন হোক। আর বিনতা চাইলো আমার প্রচুর চিলড্রেনের দরকার নেই, আমার দুটি বাচ্চা হলেই ভালো হয়, দুটি বাচ্চা হোক, কিন্তু তাদের রেডিয়েন্স, তাদের প্রমিনেন্স যেন সারা বিশ্বব্যাপী হয়। এবং শুধু বিশ্বই নয়, পৃথিবী, অন্তরিক্ষ এবং তাদের মধ্যবর্তী যে আকাশ, তার মধ্যেও যেন তাদের ব্যাপ্তি ছড়িয়ে পড়ে। এতটাই রেডিয়েন্ট হয় আমার দুই পুত্র। তো এই দুই সন্তানের জন্য বর চাওয়ার পর বিনতার দুটি ডিম আর কদ্রুর অসংখ্য ডিম তাদের হয়। এবার গল্পটা একটু ছোটো করে বলি, যে কদ্রু ট্রিকারি ইউজ করে, মানে বিনতাকে ঠকিয়ে, বিনতাকে বলে তোর একটা ডিম একটু ফাটিয়ে দেখ যে তার মধ্যে বাচ্চা হচ্ছে কিনা। তো বিনতা ডিমটাকে ফাটায় এবং দেখে যে এমব্রায়োটা ঠিক আছে কিনা। তো ওই ডিমটা একটু ফাটিয়ে দেখতে গিয়ে গণ্ডগোলটা হয়ে যায় এবং কদ্রুর ইনস্টিগেশনে একটা ম্যালফর্মড চাইল্ড এমব্রায়ো সে স্লিপ করে বেরিয়ে আসে। বেরিয়ে এসে তার তখনও জেনিটালস ডেভেলপ করেনি, সে না মেল না ফিমেল, কিন্তু সে হয়ে যায় উষা ফিমেল ফর্ম আর অরুণ মেল ফর্ম। অতএব এই যে টুয়াইলাইটের যে সময়টা, এই উষার সময়টা, হ্যাঁ, যে সময়টায় চারিদিকে রেডিয়েন্ট হয়ে ওঠে, অতএব সেই বরটা তার ফুলফিল হয় এবং এই চাইল্ড হু হ্যাজ নো জেনিটালস। তাই জন্য ডন ইজ আইডেন্টিফাইড বোথ অ্যাজ মেল অরুণ অ্যান্ড ফিমেল উষা। তো ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট দ্য এগস কন্টেন্ড রেডিয়েন্ট সানলাইট চিলড্রেন, তো বোঝাই যাচ্ছে। এরপরে কদ্রুর যেটা হয়, কদ্রুর ডিম থেকে সাপ বেরোয়, অজস্র ডিম, তার থেকে অজস্র সাপেরা বেরিয়ে আসে। এবং কদ্রু তারপর চ্যালেঞ্জ করে, কদ্রুর মধ্যে একটা ইনসিকিউরিটি কমপ্লেক্স ছিল সবসময়। কদ্রু আবার বিনতাকে চ্যালেঞ্জ করে যে আকাশে যে ঘোড়াটি ছুটে যায় উচ্চৈঃশ্রভা বলে, এটা খুব ইন্টারেস্টিং। উচ্চৈঃশ্রভা কিন্তু একটা সেলেস্টিয়াল হর্স, যে হরাইজন থেকে হরাইজন এভরিডে সে ছুটে চলে যায়। তো এই উচ্চৈঃশ্রভার লেজের রং তুই বলতে পারবি?
তো বিনতা বলে হ্যাঁ বলতে পারবো। তো বলে যে যদি বলতে না পারিস তাহলে কিন্তু আমার বশ্যতা স্বীকার করতে হবে, মানে ইউ উইল হ্যাভ টু বিকাম মাই স্লেভ। তো বিনতা রাজি হয়। বিনতা উচ্চৈঃস্রবা ঘোড়ার যে টেল লেজ সেটা দেখে বলে যে লেজের রং সাদা। কিন্তু এখানেও কদ্রু একটা ট্রিক করে। কদ্রু নিজের সন্তান অর্থাৎ এই সাপেদেরকে বলে, এবং ওরা গিয়ে ওই সাপেরা সার্পেন্টস যত আছে সব গিয়ে উচ্চৈঃস্রবার লেজটাকে ঢেকে দেয়, এরকম আটকে থাকে, ক্লিং করে থাকে। তার ফলে উচ্চৈঃস্রবার সাদা লেজটা কালো হয়ে যায় দেখতে। তখন বিনতা হেরে যায় কদ্রুর কাছে, মানে বাজিতে হেরে যায়। এবার কদ্রু তখন বলে এবার তুই স্লেভ হয়ে গেলি আমার, অতএব তোর যে ছেলে গরুর যে এখনও জন্মায়নি সেও স্লেভ আমার। আচ্ছা, এবার স্লেভারি থেকে মুক্তি কী করে হবে? না, স্লেভারি থেকে মুক্তি হবে একমাত্র যদি কদ্রু বলে যে যদি অমৃত যেটা ইন্দ্রর কাছে রাখা আছে সেইটা যদি তুই আমায় এনে দিস আমার সন্তানদের জন্য, আমার জন্যে, তাহলে পরে আমি তোমায় ছেড়ে দেবো, মুক্তি দেবো। এবার গরুর ততদিনে জন্মে গেছে, গরুর ভীষণ মাতৃভক্ত, একটি প্রপার সন্তান, ভীষণ রাইচিয়াস প্রপার একজন সন্তান। সে কি করে, সে এবার স্বর্গে চলে যায়, তার বড় দুই পাখনা মেলে স্বর্গে চলে যায়। সেই কলস যার মধ্যে অমৃত আছে সেটাকে নিয়ে চলে আসে এবং এসে নাগদেরকে দিয়ে দেয় এবং মায়ের মুক্তি ফিরে পায়। ভালো কথা। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে গরুর কিন্তু সেই নেকটার বা সেই অমৃতর একটা ড্রপও নিজে গ্রহণ করে না, কারণ সে জানে এটা তার কাজ নয়। সে গেছে মায়ের মুক্তির জন্য এবং মায়ের মুক্তির জন্য যেটুকু করার ও সেটুকুই করেছে। কিন্তু ও মর্তে চলে আসে, এসে নাগদের দিয়ে দেয়, কদ্রুকে দিয়ে দেয়। দেওয়ার পর শুধু একটা কথা বলে যে এই অমৃত গ্রহণ করার আগে তোমাদেরকে নদীতে স্নান করে আসতে হবে। সব নাগেরা স্নান করতে যায়। ইতিমধ্যেই অন্য দেবতারা এসে গরুর এইখানে একটা ট্রিক করেছিল ওদের সাথে, এবং এখানে ইউ কান্ট হোল্ড গরুর রেসপন্সিবল ফর দিস, বিকজ তার আগে গরুরের জন্ম থেকে শুরু করে জন্মের আগেও হিজ মাদার হ্যাজ অলওয়েজ বিন ট্রিকড বাই কদ্রু। তাহলে এখানে গরুর একটা ছোট্ট ছলনা করলো এবং দেবতারা এসে যখন ওরা স্নান করছে নাগেরা, ততক্ষণে ওই অমৃতটা নিয়ে আবার ওরা ফেরত চলে যায় ইন্দ্রলোকে। মুক্তি ওরা পেয়ে গেছে, অতএব মুক্তির ডিল সাইন হয়ে গেছে। এখন আর ওরা বন্দি করতে পারবে না গরুরকে। গরুরের ওপর খুশি হয়ে দেবতারা গরুরকে বর দিতে চায়, বলে বলো তুমি কি বুন নেবে। গরুর বলে আমি, আমার প্রচণ্ড শত্রুতা আছে নাগেদের ওপর, প্রচণ্ড রাগ আছে, আমি নাগদেরকে ধ্বংস করতে চাই, তাদের মারতে চাই, এবং তাতে যেন আমার কোনো ডিমেরিট না অর্জন হয়। মনে রাখতে হবে হিন্দুইজমে আমরা কর্ম এবং কর্মফল নিয়ে খুব ভাবিত। হ্যাঁ, তো সেখানে গরুরও এর ব্যতিক্রম নয়। তো গরুরকে তখন দেবতারা বলে যে যদি নাগরা তোমার খাদ্য হয় এবং খাদ্যের জন্য তুমি যদি কারো শিকার করো বা কাউকে মারো, তাহলে সেটাকে আমরা ডিমেরিট হিসাবে ধরবো না, তোমার ব্যালেন্স শিটে নেগেটিভ ব্যালেন্সে যাবে না সেটা। অতএব তারপর থেকে সব ঈগলদের খাবার হয়ে গেল সাপেরা। ঈগলরা সাপ মারে আর কপাত কপাত করে খেয়ে নেয়। এই ভয়ে সাপেরা তখন পাতালে গিয়ে আশ্রয় নিল, সূর্যের আলো থেকে আড়ালে চলে গেল। এবার পাতালে যে সব থেকে সিনিয়র মোস্ট সাপ, তার তত বেশি সাপের ফনা হবে, নাম্বার অফ হুডস উইল বি মোর দ্যান এনি আদার স্নেক্স, সিনিয়র মোস্ট সাপের। এবং প্রত্যেকটা হুডে একটা করে নাগমণি থাকবে, সেই আলোতেই তারা পাতাল লোকে বিচরণ করবে। আচ্ছা, এই যে কলসটা, অমৃতের কলসটা যেখানে রাখা হয়েছিল সেইটা ছিল ওই যে মাটিতে, সেই অমৃতের কলস ওখানে রাখার ফলে ওই চুঁয়ে চুঁয়ে হয়তো গা থেকে একটু পড়েছিল সেই রস বা অমৃত, যার ফলে কুশের মধ্যে সেই পুনরুজ্জীবিত হওয়ার বা একবার ছিঁড়ে নিলে ঘাসের আবার গজিয়ে ওঠার, কুশের আবার গজিয়ে ওঠার, আবার সেই পাওয়ারটা তাদের তৈরি হয়ে গেছে। তো তাই জন্য কুশ রিজেনারেট করতে পারে, এবং যে কোনো ভেদিক রিচুয়ালে কুশের প্রয়োজন কিন্তু অনস্বীকার্য। আর সাপেদের জন্য ওই যে মণি, নাগমণি, সেই নাগমণিতেই রয়েছে সঞ্জীবনী ক্ষমতা। ওই সঞ্জীবনী মন্ত্র বা সঞ্জীবনী ক্ষমতার ফলে সাপেরাও নিজেদেরকে বারবার পুনরুজ্জীবিত করতে পারে। সাপের একবার করে খোলস ছাড়ে এবং তাদের নতুন জীবন ধারণ করে। তো এইভাবে কল্পনা করা হয় যে তাদের মধ্যেও পুনরুজ্জীবিত হওয়ার এই ক্ষমতাটা আছে। এবার গরুরের বাবা কশ্যপ গরুরকে তারপরে বলে যে তোমাকে একটি বিশাল আকৃতির একটি কচ্ছপকে খেতে হবে, একটি হাতিকে হারাতে হবে। হ্যাঁ, কারণ ওই হাতি আর কচ্ছপ প্রচণ্ড নিজেদের মধ্যে মারপিট করছে। গরুর ওয়াজ আস্কড টু হোল্ড দ্য ব্রাঞ্চ অফ আ ট্রি, বলে তুমি গিয়ে একটা গাছের শাখাকে ধরতে হবে, যেই শাখাটা প্রায় পড়বে করছে,
যাতে করে ওর ওখানে যে বালখিল্যরা যেরকম মানে থাম সাইজ যেরকম ফিঙ্গার সাইজড কিছু ঋষি বালখিল্য যারা ঝুলে রয়েছে আপসাইড ডাউন, মাথা নিচে পা উপরে ডালে ঝুলছে, ওই ডালটাকেও তোমাকে বাঁচাতে হবে। অ্যাট দ্য সেম টাইম ওই টার্টেল এবং যে টর্টোরাইজ এবং যে এলিফেন্ট যুদ্ধ করছে তাদেরকেও খেতে হবে। গরুর ভাবলো এর পারপাসটা কি? কাশ্যপ বললো আমি বলবো না, এর জন্য তোমায় বিষ্ণু লোকে যেতে হবে। তো গরুর তখন বিষ্ণুর কাছে যায়। বিষ্ণু বিষ্ণু তার শেষ নাগের ওপর, আদি অনন্ত শেষ নাগের ওপর বিরাজমান, সেখানে সে রিক্লাইন করে শুয়ে রয়েছে এবং সেই শেষ নাগ হচ্ছে মানে আদি শেষ, মানে ভীষণ সিনিয়র, অতএব বুঝতেই পারছেন তার অনেকগুলো ফনা থাকবে, ইনফাইনাইট ফনাস, এবং প্রত্যেকটা হুডের ওপর একটা করে থাকবে নাগমণি। কখনোই কদ্রু আর বিনতার মধ্যে যে বৈরিতা, বা ধরুন দেব আর অসুরের মধ্যে যে বৈরিতা, এরা তো সবাই মানে সে ব্রহ্মারই সন্তান, কশ্যপের সন্তান। তাহলে এই সন্তানদের মধ্যে যে বৈরিতা, সেটাকে ভীষণভাবে কন্ডেম করতো শেষনাগ। তাই জন্য শেষনাগ বিষ্ণুর খুব প্রিয় ছিল। এবার বিষ্ণুর কাছে গরুর যাওয়াতে, গরুর যখন তাকে প্রশ্ন করে, তখন বিষ্ণু বলে যে আমি তোমাকে এর উত্তর বলবো, কিন্তু তার আগে তোমাকে আমার বাহন হতে হবে এবং নিজের মনে যে ক্রোধ, যে শত্রুতা রয়েছে নাগেদের জন্য, সেটাকে ত্যাগ করতে হবে। যদি এটা করতে পারো তবেই আমি তোমাকে বলবো। ভালো কথা। গরুর তখন জানতে পারলো, গরুর রাজি হয়ে গেল। তারপরে গরুর জানতে পারলো যে ওই যেটাকে বলে আসল উদ্দেশ্য অফ লাইফ, হ্যাঁ, সেটা হলো দ্য প্রে উইল অলওয়েজ বিকাম দ্য প্রিডেটর উইল অলওয়েজ বিকাম দ্য প্রে, দ্য নাইট ইজ ইটেন বাই দ্য মর্নিং অ্যান্ড দ্য মর্নিং ইজ অ্যাগেন ইটেন বাই দ্য নাইট, দ্য সামার ইজ ইটেন বাই দ্য উইন্টার ইজ ইটেন বাই দ্য সামার। অতএব কখনো দেবরা স্বর্গ থেকে বিচ্যুত হতো, মানে স্বর্গকে হারিয়ে ফেলতো, অসুররা জিততো, আবার কখনো অসুরদের ওপর দেবতারা বিজয়প্রাপ্ত হতো। তো এই যে সাইকেল, এই সাইকেল চলতেই থাকবে। এবং যারা জন্মগ্রহণ করছে মর্তলোকে, অর্থাৎ ব্রহ্মার নাতিপুতিরা, গ্র্যান্ড চিলড্রেনরা, এবং কাশ্যপের চিলড্রেন, মানে অর্থাৎ কাশ্যপের সন্তানেরা, সে দেব, অসুর, গরুর, নাগ যেই হোক, প্রত্যেকেই প্রয়োজন ফর দ্য সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ টু কন্টিনিউ। তো এই যে টার্টেল বা এই যে এলিফেন্ট যারা যুদ্ধ করছে, এরা হচ্ছে প্রতীকী স্বরূপ। এটা বুঝতে হবে যে এই এলিফেন্ট অ্যান্ড টার্টেল আর দ্য ফাউন্ডেশনস অফ দ্য আর্থ। কিন্তু তারা তাদের মধ্যে কোয়ারেল করছে, ঝগড়াঝাঁটি, ইনস্টেবিলিটি, রেস্টলেসনেস তৈরি করছে পুরো জগৎ সংসারে, এবং এটা চলতেই থাকছে, এর কোনো শেষ নেই। তাহলে এর উপায় কি? না, উপায় হচ্ছে সেই যে ব্রাঞ্চটা দেখেছিল যার মধ্যে বালখিল্য, এই ছোটো ছোটো বালখিল্য ঋষিরা সব উল্টো হয়ে ঝুলে আছে, বলছে ওরা যেরমভাবে থাকে সেটাই উপায়। এই বালখিল্যদেরকে ইন্দ্র একসময় অপমান করেছিল। তখন এই বালখিল্যরা বলেছিল যে এখন তুমি আমাদের অপমান করলে ঠিক আছে, কিন্তু তোমার ম্যাচ একজন ঈগল হতে চলেছে। এই ঈগলটি তোমার মতোই পাওয়ারফুল হবে, তোমার মতোই স্ট্রং হবে, তোমার মতোই ওয়াইজ হবে, কিন্তু এই ঈগল উইল নেভার ক্রেভ ফর দ্যাট ইন্দ্র আসন। মানে ইন্দ্রাসনের জন্য কোনো দিন ক্রেভ করবে না, স্বর্গে থাকার জন্য ক্রেভ করবে না, কিন্তু তার বিচার বুদ্ধি এবং বিচক্ষণতা কিন্তু তোমার মতোই, আর সে তোমার থেকেও পাওয়ারফুল। অতএব হি উড সিক উইজডম, নট ওয়েলথ অর পাওয়ার। ঠিক যেরকমভাবে ও বিষ্ণুর কাছে গেল এবং নিজের বৈরিতা পর্যন্ত ত্যাগ করলো, কারণ ওকে জানার দরকার ছিল যে দ্য নলেজ বিহাইন্ড ইট। তো এরপর বিষ্ণু তাকে মৃত্যুর পরে কি হয়, হ্যাঁ, কীভাবে মৃত্যুর পর যারা পুঁতে যায়, মৃত্যুর পরে মানুষ প্রথমে পুঁত বলে একটি অঞ্চলে যায়, যেখানে গিয়ে তারা, এটা একটা 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 বটমলেস পিট মতো, সেই পিটের মধ্যে তারা উল্টো হয়ে ঝুলে থাকে। সে এই উল্টো হয়ে ঝুলে থাকা থেকে শুরু করে কীভাবে তাদের আবার পুনর্জন্ম হয়, এবং সেই পুনর্জন্মে গিয়ে তারা কীভাবে আবার তাদের ইন্দ্রিয়, তাদের মায়া, মনস তার বশবর্তী হয়ে বাকি জীবন আবার ওই ঝগড়াঝাটি করে কাটিয়ে দেয়, কিন্তু আসল সত্যটাকে কোনোদিন উপলব্ধি করতে পারে না। তারা জন্মায় সেটাকে উপলব্ধি করার জন্য, কিন্তু আলটিমেটলি ভুলে যায় যে কী কারণে জন্মেছিল। এইভাবেই তাদের সবসময় এটা আমার সাথে ফেয়ার হলো না, দিস ইজ নট দ্য জাস্টিস, সিবলিংস রাইভেলরি, হ্যাঁ, এই পুরো ব্যাপারটা, এই যে এভার টার্নিং হুইল অফ লাইফ অ্যান্ড ডেথ, এই সংসার এর মধ্যে ট্র্যাপড হয়ে থেকে যায়। তাই জন্য বারবার জন্মাতে হয় আসল সত্যটা উপলব্ধি করার জন্যে, কিন্তু সেটা কোনোভাবেই আর হয়ে ওঠে না। আচ্ছা, এই পুরো ব্যাপারটা বিষ্ণু জানলো কী করে? কারণ বিষ্ণু অনাদি অনন্ত, ইজ ইনফাইনাইট। সে পুরো ব্যাপারটাকে ধরুন সে পুরো ব্যাপারটাকে প্রত্যক্ষ করছে ওই সিঙ্গুলারিটির মতো। হ্যাঁ, সে পুরো ব্যাপারটা দেখছে, ভবিষ্যৎ দেখতেই চলেছে, দেখেই চলবে। তাই জন্য সে পুরো ব্যাপারটা জানে, এবং বিষ্ণুই হচ্ছে সেই পুরুষ যার কথা বেদে বলা রয়েছে। এইভাবে
গরুর নিজের সমস্ত লার্নিং, সে যা যা শিখেছে সব কাশ্যপ মুনিকে জানায়, সে পরে সেটাকে ভৃগুকে জানায়, ভৃগুর থেকে সেটা পরাশর মুনি জানতে পারে, পরাশর মুনি না, পরাশর মুনির আগে বশিষ্ঠ মুনি জানতে পারে, সোলার ডাইনাস্টি যিনি হেড, তারপরে পরাশর মুনি হু ইজ অফ লুনার ডাইনাস্টি, তারপরে সেটা ব্যাস সেটা পাস হয় এবং তিনি পুরো বেদিক যে হিমস সেটাকে অর্গানাইজ করেন। এবং এরপরে রোমহর্ষণ বলে একজন ঋষি আছেন, স্টোরি টেলার, রোমহর্ষণ নাম শুনেই বুঝতে পারছেন সে ভীষণ রোমহর্ষক কাহিনী বলতেন। তো তারপরে সেটা তিনি জানতে পারেন, নৈমিষা জঙ্গলে বসে এই নলেজটি কম্পোজ করা হয় এবং এর নাম দেওয়া হয় গরুড় পুরাণ। তো অতএব মৃত্যুর পরে আপনার কি হবে? পিতৃলোকে থাকবেন, না পুঁতেই রয়ে যাবেন, উইল বি ব্যানিশড ফর লাইফ ইন পুত, নাকি আপনি পিতৃলোকে যেতে পারবেন, নাকি আবার ফেরত আসবেন, কীভাবে স্বর্গ মর্ত পাতাল পুরো ব্যাপারটা, পুরো জার্নি জানতে হলে গরুড় পুরাণ পড়তে হবে। আর যদি টিবেটান ফোকলোর থেকে জানতে হয় তাহলে বুক অফ দ্য ডেড পড়তে হবে।